ঘোষণাপত্র মূলনীতিতে রাখার আসলে কোনো স্কোপ আছে বলে মনে হয় না। আমি প্রায় বলি সব রাজনৈতিক দলের মধ্যে বিএনপিও আছে, তারা যা বলেন সবসময় সব কথা আক্ষরিকভাবে নিতে হবে না, তাদের অন্যান্য থাকে। এই যে জুলাই ঘোষণাপত্রের স্বীকৃতি, এটি নিয়ে আলোচনা চলছে। আজকে বিএনপি এই আলোচনা থেকে বের হয়ে কথাও বলেছে, তারা এটির জায়গা কোথায় হবে, কি হবে এটি নিয়ে না নেই, বাট এটির জায়গা কোথায় হবে আবার কিভাবে হবে সেটি নিয়ে কথা হচ্ছে। আপনার বিশ্লেষণ জানতে চাই, আসলে ঘোষণাপত্র কি আর জুলাই সনদ কি, বা কোনটা কোন ফরম্যাটে আসবে আপনি? মানে এই দুটো ব্যাপারে দর্শকদের কারো যদি কনফিউশন থাকে একটু ক্লিয়ার করে নেই। জুলাই সনদ হতে যাচ্ছে, সেটা খানিকটা আমাদের 3 জোটের রূপরেখা হয়েছিল, যেরকম 3টা জোট এরশাদ বিরোধী আন্দোলনের পর দেশের কোন কোন জায়গায় কি ধরনের সংস্কার পরিবর্তন চায় সেটার একটা রূপরেখা। জুলাই সনদ হচ্ছে ঐক্যমত্য কমিশন যে আলোচনাগুলো করছেন, সংস্কার কমিশনগুলোর রিপোর্টের ভিত্তিতে যদি কোনো একটা জায়গায় তারা একমত হতে পারে, সেটাকে লিপিবদ্ধ করে যে দেশে আমরা আইনের এই পরিবর্তনগুলো চাই, সংবিধানের এই পরিবর্তনগুলো চাই, এটা একটা সনদ তৈরি হবে, সবাই সাইন করবে। কেন বলছি? তাত্ত্বিকভাবে আইনের পরিবর্তনগুলো সরকার করে ফেলতে পারে, এখন সংসদ নাই, সে আইন প্রণয়ন না করতে পারলে অধ্যাদেশ জারি করতে পারে, কিন্তু পরবর্তী সংসদ তৈরি হওয়ার সাথে সাথে ওই অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করতে হবে। আর সংবিধান সংশোধন তো এখন করা যাবেই না, এটা পরের সরকারকে করতে হবে। সুতরাং এই কমিটমেন্টটা হচ্ছে একটা জাতির সামনে, আমি হেলাল ভাইকে সামনে রেখে বলছি, আমরা ধরে নিলাম যে হেলাল ভাই, বা আমরা মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি হেলাল ভাইয়ের দল ক্ষমতায় যাবে। সো আমরা চেকলিস্ট বানাবো এরপর, যে ভাই আপনারা এটা করেন নাই, এটা করেন নাই, এটা করেন নাই, আপনি তো সাইন করেছিলেন, এটা করেন নাই। সো এটা হচ্ছে সেই সনদ, জনগণের সামনে তাদের একটা প্রতিজ্ঞা যে আমরা এটা করব। এবং আমি মনে করি সনদ যেটা যদি একমত হয়ে সিগনেচার হয়, এটা করবে, কারণ বিএনপি হুট করে সব মেনে নিচ্ছে না, সে ফাইট করছে, মানি না যেখানে যেখানে আপত্তি আছে, ফাইট করছে, তার সমালোচনা হলেও করছে, তার মানে বিএনপি সৎভাবে আসলে আলোচনা করছে, জাস্ট দায় সারা কিছু না। আর জুলাই ঘোষণাপত্রটা হচ্ছে, আমি যদি আমাদের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রকে পড়ে থাকেন, আমাদের সংবিধানের প্রস্তাবনায় ওটা উল্লেখ আছে, এটা 10 এপ্রিল 1971 সাল এটা হয়েছিল। তারপরে আমাদের যখন প্রবাসী সরকার শপথ গ্রহণ করে তখনও এটা এসেছিল। এখানে একটা প্রেক্ষাপট উল্লেখ করা আছে যে কি প্রেক্ষাপটে আমরা আসলে বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ হিসেবে ঘোষণা করলাম। আমাদের একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচন আমাদেরকে ক্ষমতা দেয় নাই, ক্ষমতা না দিয়ে আলোচনার নাটক করেছে, তারপর আমাদের উপর হামলা শুরু করেছে। এভাবে করতে 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 আমরা দেখাতে চেষ্টা করলাম যে এই প্রেক্ষাপটে আমরা অস্ত্র হাতে নিয়েছি, নিয়ে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে একটা দেশ তৈরি করতে চাই। জুলাই ঘোষণাপত্র বেশ খানিকটা এরকম থাকবে যে এই যে মুভমেন্টটা হলো সেটা কি প্রেক্ষাপটে হলো। নতুন করে যেটা যুক্ত হচ্ছে সেটা হলো, যেমন ধরুন আমাদের প্রিয়াম্বলের মধ্যে শুধু 70-এর নির্বাচন থেকে মোটামুটি এসছে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তো আসলে শুধু 70-এর নির্বাচন না। আমরা পাকিস্তান হয়েছিলাম, এটা আমাদের স্বাধীনতা। আমরা তো একটু বলে রাখি, এই ভূমিতে আমরা প্রথমবার নাগরিক কবে হয়েছি? আসলে 47 সালে। পাকিস্তান হওয়ার কারণে আমরা একটা স্বাধীন রাষ্ট্রের নাগরিক হয়েছি। এর আগে আমরা কোনোদিন কিন্তু নাগরিক ছিলাম না, কখনো কলোনির বাসিন্দা ছিলাম, তার আগে ছিলাম প্রজা, রাজা বাদশারা আমাদেরকে শাসন করতো। তো 47 থেকে শুরু করে আমাদের অনেক ল্যান্ডমার্কস আছে। আমাদের 52 সালের ভাষা আন্দোলনকে স্বাধীনতা সংগ্রামের একটা গুরুত্বপূর্ণ পার্ট বলে আমি মনে করি। শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান আছে, এরকম নানান রকম মুভমেন্ট যদি আমরা একত্র করি, তারপর আমরা বাংলাদেশ হওয়ার পরও তো 24-এ আসার আগে অনেকগুলো গুরুত্বপূর্ণ, বিশেষ করে 90-তে একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক আছে, সেগুলোকে ইনকর্পোরেট করে যদি আমরা একটা কম্প্রিহেন্সিভ ঘোষণাপত্র তৈরি করতে পারি একমত হয়ে, তারপর যে আলাপটা হলো এটাই ঘোষণাপত্র হবে। এখন ডিবেট হচ্ছে এটার মধ্যে কি কি থাকবে, কতটুকু থাকবে, কোথায় থাকবে। আসছি কি কি থাকবে নিয়ে প্রশ্ন আছে। যেমন ধরি, এই মুহূর্তে রাজনীতির মাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 প্লেয়ার হচ্ছে বিএনপি আর জামায়াত ইসলামী। শক্তির বিচারে অনেক পেছনে হলেও কাগজে কলমে তারাই দ্বিতীয় শক্তিশালী দল। এখন ধরুন 71 প্রশ্নে বিএনপি চাইবে 71 এই ঘোষণাপত্রে খুব ভিভিডলি আসুক, কারণ বিএনপির যিনি প্রতিষ্ঠাতা, তিনি স্বাধীনতার ঘোষক, তিনি সেক্টর কমান্ডার, তিনি জেড ফোর্সের কমান্ডার, বিএনপিতে প্রচুর ভেটারান ফ্রিডম ফাইটার্স আছেন। আবার জামায়াতের একটা কালো অধ্যায় আছে, লজ্জাজনক অধ্যায় আছে, সে চাইবে এটাকে সরিয়ে রাখতে, এমনকি 24 দিয়ে 71 রিপ্লেস করারও এক ধরনের আলাপ তারা তোলার চেষ্টা করেছিল। তো ফলে এই রকম কতগুলো স্বার্থ এবং ইতিহাসের দ্বন্দ্বের জায়গা আছে, এগুলো যদি আমরা মিটমাট করতে পারি, এটা হলো প্রথম সমস্যা। এরপরে যেটা, সেটা হচ্ছে একমত হলে আমি মনে করি এটা আমাদের সংবিধানের বিশেষ করে প্রিয়াম্বলে যদি আমরা দিতে চাই, আমি সেটা সমস্যা দেখি না, অ্যান্ড আই লাভ দ্যাট। আমার কাছে এটা ভালোই মনে হয় যে এটার এক ধরনের একটা স্থায়ী, অন্তত 24 পর্যন্ত আমরা আমাদের এই সংগ্রামের ইতিহাস, এই রাষ্ট্র যেভাবে তৈরি হলো সেটা লিপিবদ্ধ করতে পারবো। আবারও বলছি, একমত যদি হয়, একমত হলে এনসিপি যেটা বলছে যে ঘোষণাপত্রটা
প্রস্তাবনা ও মূলনীতিতে রাখতে হবে, এটা কিভাবে রাখা যায়? প্রস্তাবনার কথা আপনি বলছেন। আসলে আমি ঘোষণাপত্র মূলনীতিতে রাখার আসলে কোনো স্কোপ আছে বলে মনে হয় না। কারণ হলো মূলনীতির মধ্যে খুব বেসিক কয়েকটা কথা থাকে। এটা আমি জানি না তারা কিভাবে বলছেন, এখান থেকে নিয়ে কিছু এক্সট্রাক্ট, যেমন ধরুন আমরা মূলনীতিতে এটাকে বৈষম্য বিরোধী আন্দোলন বলেছি। সো আমরা বাংলাদেশ একটা বৈষম্য বিরোধী অবস্থান নেবে। আমরা তো সাম্যের কথা মুক্তিযুদ্ধের সময় বলেছি, সাম্য মানেই হচ্ছে বৈষম্য বিরোধী অবস্থান। সুতরাং এগুলো এক ধরনের তাদের আমার কাছে আজকের বৈঠক শেষে বের বলেছেন যে সংবিধান নতুন করে প্রণয়ন করতে হবে এবং সেই নতুন সংবিধানের প্রস্তাবনায় জুলাই ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে। প্রস্তাবনায় এটা নতুন করে না হলেও আমরা সংবিধান সংশোধন করেও প্রস্তাবনা এটা যুক্ত করতে পারি, সমস্যা নেই। একমত যদি হয় আমরা আসলে সংবিধান নতুন করে লিখি আর সংবিধান সংশোধন করি, এটা করা যেতে পারে। কিন্তু আমাদের একমত হওয়া সবার আগে জরুরি। কিন্তু ওই যে তারা তাদের এক ধরনের পলিটিক্স তৈরি করছেন যে নতুনভাবে সংবিধান লিখতে হবে, গণপরিষদ করতে হবে, বা সংসদটাই গণপরিষদ হিসাবে কাজ করে নতুন সংবিধান লিখবে, এটা তাদের রাজনীতি। আসলে তারা যা বলছেন, আমি প্রায় বলি সব রাজনৈতিক দলের মধ্যে বিএনপিও আছে, তারা যা বলেন সবসময় সব কথা আক্ষরিকভাবে নিতে হবে না, তাদের অন্যান্য ইন্টারেস্ট থাকে।